দর্শক, আমার দেশ পত্রিকার প্রথম সংখ্যা দীর্ঘদিন পর আমার দেশ পত্রিকা বাজারে এসেছে। আমার দেশ পত্রিকা আজকে যখন আমি প্রথমে নিচ্ছিলাম, এর পরবর্তীতে আমার কাছে মনে হলো বাবারে বাবা কত বড় পত্রিকা। ঠিক 48টা পৃষ্ঠা রয়েছে, বিশেষ ক্রোড়পত্র দুইটা সহ মোট পৃষ্ঠা 48টা। তবে আমার দেশ পত্রিকা বের হচ্ছে 16 পৃষ্ঠায়। প্রথম দিনের পত্রিকা সংগ্রহ করাটা আমাদের অনেকের কাছে আগ্রহের বিষয় ছিল। আমার কাছে তো খুবই আগ্রহ ছিল যে আমি প্রথম সংখ্যাটা যে কোনো মূল্যে সংগ্রহ করব আজকে, এবং গতকালকে আমি নোটও করে রেখেছিলাম যে ঠিক আজকে যে কোনো মূল্যে প্রথম সংখ্যাটা সংগ্রহ করব। এবং আজকে ঠিক আমি যে দোকান থেকে সংগ্রহ করবো মনে করেছিলাম আমার দেশ পত্রিকা, সেই দোকানে না গিয়ে আমি একজন হকারের কাছ থেকে আমি সংগ্রহ করতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে সংগ্রহ করতে পারার পরে। এরপরে আমার মনে হলো যে সংখ্যায় কি থাকছে সেটা নিয়ে একটু জানা যাক। আমি তারপরে পত্রিকাটি খুলি এবং তার আগে আমার দেশ পত্রিকা সম্বন্ধে যে এইখানে কারা লিখেছেন এই ব্যাপারে আগে কিছু তথ্য আমরা জেনেছিলাম। তারপরেও এই পত্রিকাটি পাওয়ার পরে ঠিক আমি আরো বিস্তারিত জানতে পেরেছি যে কারা লিখেছে। প্রথমেই আমরা যেটা দেখেছি যে দিল্লিকে ঢাকায় অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। এই যে প্রথম আলো পত্রিকায় আমরা প্রথম জানতে পেরেছিলাম যে ঠিক গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পদত্যাগের সময় কি রকম আলাপ হয়েছিল সেই ঘটনাগুলো আমরা জেনেছিলাম। এছাড়াও আরো বেশ কিছু কথা যেগুলো অজানা ছিল, সেই অজানা কথাগুলি কিন্তু আমার দেশ পত্রিকার যে আজকের যে প্রথম সংখ্যা সেখানে কিন্তু পেশ করা হয়েছে। সেই জায়গাগুলি থেকে আমরা যেমন জেনেছিলাম যে শেখ রেহানা শেখ হাসিনাকে অনুরোধ করেছিল পদত্যাগ করার জন্য। তবে আজকের এই পত্রিকায় আমি প্রথম জানতে পারলাম যে শেখ রেহানা নাকি শেখ হাসিনার পা পর্যন্ত ধরেছিল যে তুমি পদত্যাগ করো, পদত্যাগ করার জন্য। তারপরে সে পদত্যাগ করেনি। তারপরে বাকি ঘটনা তো আমরা সবাই জানি যে জয় তাকে পদত্যাগ করতে বলে। ইভেন তার আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কিন্তু শেখ হাসিনার কাছে যায় এবং সে বলে যে সিনিয়র নেতৃবৃন্দ তারাও পদত্যাগ করার ব্যাপারে আগ্রহী, সুতরাং আপনি পদত্যাগ করেন। কিন্তু ঠিক শেখ হাসিনা একবার নাকি পদত্যাগে রাজিও হয়ে যায়। এরপরে যে আনিসুল হক, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সালমান এফ রহমান এরা কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করতে নিষেধ করেন এবং এরা নতজানু হওয়া যাবে না, কোনোভাবে হার স্বীকার করা যাবে না, এই ব্যাপারগুলি বলেছেন। এই বিষয়টি এখানে উঠে এসেছে। এছাড়াও ইতিহাসে তোমরা অমলিন, অর্থাৎ যারা শাহাদাত বরণ করেছে 24-এর আন্দোলনে, তাদের যে বিষয়গুলি সেগুলি কিন্তু এখানে উঠে এসেছে। আমি একটু যদি পড়ে শোনাই আপনাদেরকে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, দুহাত প্রসারিত করে অলঙ্ঘনীয় এক পাহাড়ের মতো স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে রাজপথে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। তার হাজারো সাথীর স্লোগানে প্রকম্পিত হচ্ছিল রাজপথ। গুলির সামনে দাঁড়িয়ে এভাবেই মানুষের মুক্তি আনার সংগ্রামে প্রাণ দিলেন আবু সাইদ। পানি লাগবে কারো, পানি পানি। উত্তরার আজিমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন, তখন ঠিক মতো তাকাতেও পারছিলেন না। এমন সময় পুলিশের গুলি এসে লাশ লাগে মুগ্ধর কপালে। এরপরে আমরা সবই জানি, বাকিটা এখানে কিন্তু পৃষ্ঠা 4 কলাম 4 এখানে আমরা বিস্তারিত পেয়ে যাব। এইভাবে বলেছেন। আমরা যদি আরো কাদের লেখা আছে সেই বিষয়গুলি জানতে পারি এবং প্রথম পৃষ্ঠাতে বিশেষ সম্পাদকীয় জুলাই বিপ্লবের পতাকা নিয়ে আমার দেশ এর পুনর্প্রকাশ, মাহমুদুর রহমান মান্নার সেই সম্পাদকীয় লেখা। আমরা সকলে জানি মাহমুদুর রহমান মান্না, দুঃখিত মাহমুদুর রহমান কিন্তু এই পত্রিকার সম্পাদক। এখানে তিনি এটি সম্পাদনা করেছেন এবং সারাদিন ব্যাপী যে পত্রিকাটি প্রকাশ হওয়ার পরে বিভিন্ন জনের যে কথাবার্তা, অর্থাৎ বিভিন্ন জন যে তাদের মতামত দিয়েছেন, এর আগেও প্রকাশ হওয়ার আগেও ভিডিও বার্তায় বিভিন্ন জন এর কাছে আমার দেশ পত্রিকা গেছেন এবং তাদের মতামত প্রকাশ তারা করেছেন। এবং অনেকে উৎসুক হয়েছিল যে ঠিক কবে আমার দেশ পত্রিকা আমাদের হাতে আসবে। আজকে কিন্তু তার অবসান ঘটেছে, অর্থাৎ মানুষের হাতে আমার দেশ পত্রিকা গেছে এবং মানুষ সেটি হাতে পেয়েছে। এবং মাহমুদুর রহমান মান্নাকে এদেশের মানুষ বর্তমানে একজন নায়ক হিসেবে জানেন। তার যে কাজ সেটি আজকে আমরা দেখতে পেয়েছি। এর আগে আমরা তার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সেটি দেখতে পেয়েছি এবং এই পত্রিকার মাধ্যমে যে অন্যায়ের বিরুদ্ধে মাহমুদুর রহমান নিয়মিত কাজ করবেন সে ব্যাপারে মানুষ কিন্তু আশাবাদী।
এই ব্যাপারে আমি যদি ফলো করেছি যে আজকে পত্রিকাটি প্রকাশ হওয়ার পরে অনেকেই ফেসবুকে এই পত্রিকাটি হাতে নিয়ে পোস্ট করছেন, অভিনন্দন জানাচ্ছেন, তাদের আশাবাদ ব্যক্ত করছেন। এছাড়াও অনেক বড় বড় মানুষ, যেমন আসিফ নজরুলের কথা আমি বলতে পারি, তার সাথে একজন উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে আজকে সাক্ষাৎ করেছেন এবং তাদের মতামত ব্যক্ত করেছেন। এবং আসিফ নজরুল বলেছেন যে আমি একজন উপদেষ্টা হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, ব্যক্তি আসিফ নজরুল হিসেবে কিন্তু এখানে এসেছি। এবং মাহমুদুর রহমানের প্রতি তার ভালোবাসার কথা তিনি বলেছেন এবং তিনি আমার দেশ পত্রিকা যে আগে পাঠ করতেন সে ব্যাপারেও তিনি বলেছেন। এছাড়াও আমরা বিভিন্ন জনকে কিন্তু দেখেছি যে এই আমার দেশ পত্রিকার ব্যাপারে ফেসবুকে নানান রকম স্ট্যাটাস দিতে। মজার একটি কথা আপনাদেরকে যদি আমি বলতে চাই, একটি লেখা যে এই পত্রিকায় কারা লিখেছেন এই ব্যাপারে যে একটি লিস্ট বের করেছিল আমার দেশ, সেইখানে কিন্তু আসিফ নজরুল এবং পিনাকি ভট্টাচার্য আছেন। একজন মজা করে ঠিক লিখেছেন যে আসিফ নজরুল, পিনাকি ভট্টাচার্য দুইজনেরই লেখা এখানে আছেন, যার যেটা পছন্দ সেই সেটা পড়তে পারেন। আমি যদি প্রথম পৃষ্ঠায় যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে কিন্তু এখানে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশ বলিষ্ঠ ভূমিকা রাখবে, এই ব্যাপারে নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার এখানে আছে। আমি আপনাদেরকে ঠিক জানাতে যাচ্ছি যে কাদের লেখা এখানে আছে। এখানে যে আরো একটি বিষয় আমি বলতে চাই, আমি একজনকে কোটেশন করে ঠিক বলতে চাই যে তার তথ্য মতো আমি জানতে পেরেছি আমার দেশ পত্রিকা বের হওয়ার পরে প্রথম সংখ্যাটি নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয় এবং দ্বিতীয় সংখ্যাটি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়। জামাতের আমিরের একটি নিউজ, জামাতের আমিরকে কেন্দ্র করে একটি নিউজ করা হয়েছে। ভারতকে জামাত আমির বলেছেন যে নিজেরা আয়নায় চেহারা দেখুন, আমাদের সবক দিতে হবে না, এই নিউজটি এখানে করেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, এখানে আছে 25 পয়সা চার্জ 20 টাকা অর্থাৎ রেলকে নিয়ে একটি নিউজ করা আছে। আপনারা যদি এই নিউজটি পড়তে পারেন তাহলে কিন্তু এই বিষয়টি সম্বন্ধে, অর্থাৎ রেলের টিকিট কাটার সময় যে 20 টাকা করে কাটে, এটি সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিবে না, ইকোনমিস্টকে ডক্টর ইউনুস, এ ব্যাপারে প্রধান উপদেষ্টার একটি নিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে যদি বলতে চাই যে গাজায় 14 মাস ধরে বিশ্ববিবেক নীরব, এই ব্যাপারে কিন্তু একটি নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আন্তর্জাতিক পাতায় ব্লুমবার্গের প্রতিবেদন, মোদির বিপর্যয়ের বছরে ঝুঁকিতে ভারত, একটি নিউজ। এছাড়া আমি আপনাদেরকে যদি আরো দেখাতে চাই যে এখানে বদরুদ্দিন ওমর কিন্তু একটি লেখা লিখেছেন, দেশদ্রোহ হিসেবে শেখ হাসিনার নাম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং একটি বড় অ্যাড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক গ্রাহকের আস্থার সোনালী দিনে ফিরেছে ইসলামী ব্যাংক, এটি দিয়ে। তারপরে এখানে বেশ কয়েকটি কিন্তু এখানে 2,35,00,000 গ্রাহক, 399টি শাখা, 250টি উপশাখা, 28,000 এজেন্ট ব্যাংকিং আউটলেট, 3,000 প্লাস এটিএম বা সিআরএম, এই বিষয়গুলি লেখা আছে। আমি আমার কোনো বিন্দুমাত্র কিন্তু ইসলামী ব্যাংক থেকে আমি পাইনি, আমি জাস্ট এটি পড়ছিলাম এই জায়গা থেকে। এখানেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অ্যাড আছে, প্রিয় নগরবাসীর প্রতি আহ্বান, আসিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা, এই অ্যাডগুলি এখানে দিয়েছে আমার দেশ পত্রিকা। যেহেতু আপনাদেরকে আমি জানাতে চাই যে প্রথম যে সংখ্যাটি বের করেছে সেটি বের করেছে 48 পৃষ্ঠা বিশেষ ক্রোড়পত্র সহ, সুতরাং 12 টাকা দাম মাত্র। আমি যখন প্রথম কিনি তখন আমার কাছে মাত্র 12 টাকা নেওয়া হয়। সুতরাং এই অ্যাডগুলি ছাড়া কিন্তু এই পত্রিকাগুলি চালানো সম্ভব নয়, বরঞ্চ অ্যাড দিয়েও কিন্তু এই পত্রিকাগুলি চালানো অনেক কঠিন হয়ে যায়। আরো একটি পৃষ্ঠা, অর্থাৎ টানা 4 পৃষ্ঠা কিন্তু অ্যাড দিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি এই পৃষ্ঠার কথা কেন বলবো না, স্বপ্নদ্বীপ রিসোর্ট, এখানে কিন্তু খেলাফি কমাতে 76,000 কোটি টাকা ঋণ অবলম্বন, অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠা কিন্তু এখানে অর্থ বাণিজ্যের জন্য আমার দেশ পত্রিকা রেখেছে। দুঃখিত দর্শক, SMS আসার কারণে একটু আওয়াজ এসেছে, আমি স্যালান করেছি। এখানে কিন্তু যে অর্থ উপদেষ্টা ব্যবসায়ীদের স্বার্থে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পরিকল্পনা তিনি বলেছেন, এটি কিন্তু নিউজ করেছে। অর্থাৎ আপনারা এখানে একটি
কিন্তু অর্থনীতি বাণিজ্য ইয়ে পাবেন। এবং এরপরে আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে আরেকটি পেজ যেটি সারা দেশ, এখানে একটি সারা দেশ নামে একটি পেজ রয়েছে। এখানে সারা দেশের যে নিউজ, মোল্লারহাট সেতু 6 বছরও শেষ হয়নি, দুর্ভোগ চরমে। নজরুল ইসলাম খান, স্বৈর শাসনের পতন হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পর্যটক হোটেলে খালি রুম গলা কাটছেন ব্যবসায়ীরা, অর্থাৎ পর্যটকদের যখন অতিরিক্ত ভিড় হয় সে সময় গলা কাটেন ব্যবসায়ীরা। এটা কিন্তু আমরা অতীতে জানি। ঠিক প্রথম সংখ্যায় কিন্তু এই বিষয়টি এসেছে। আমরা উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ জানাই বিষয়টি দেখার জন্য এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তাহের পুত্র টিপু এখনো আতঙ্ক, লক্ষ্মীপুর থেকে একটি নিউজ এসেছে। এরপরে আমার জীবন, এখানে কিন্তু একটি আমার জীবন নামে একটি পেজ করা হয়েছে এবং শীতের পিঠায় রসনা রসন, এই যে এখানে কিছু পিঠার ছবি দেওয়া হয়েছে। এই পিঠার ছবিগুলো দেখলে কার না ভালো লাগে। এরপরে আমরা একটি খেলাধুলার পেজ, অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় কিন্তু খেলাধুলার একটি পেজ রাখা হয়েছে। পাকিস্তান দেখছেন, পাকিস্তানের জয় দেখছেন আকাশ চোপড়া। সালাউদ্দিনের তেলেসমাতি 33 কোটি টাকা পাওনা রেখে গেছেন বাফুফেতে। টি-20 জয়ীরা দেশে ফিরছে আজ, অর্থাৎ খেলার খবরে যে 3টি টানা টি-20 জয় করে হোয়াইট ওয়াশ করেছেন ওয়েস্ট ইন্ডিজকে। এটি কিন্তু একটি ইতিহাস হয়েছে বাংলাদেশের জন্য। এটি কিন্তু বাংলাদেশ অর্জন করেছে এবং এটি অবশ্যই বড় অর্জন। এটি নিউজে উঠেছে। এরপরের পেজ যেটা 16 পৃষ্ঠার আগের, অর্থাৎ এখানে খবর নামে খবর যে পেজটি, এখানে কিন্তু বগুড়ার সাবেক এমপির লুটপাট, 45 মাসে শাহাদারা মান্নানের সম্পদ বাড়ে 4 কোটি টাকা। এটি কিন্তু একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি। শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা, ফতুল্লাই হোসিয়ারি কর্মী সিয়ামকে কুপিয়ে হত্যা। এছাড়া আরো কিছু নিউজ এখানে আছে। মাথায় শতাধিক গুলি তবুও ভাবনায় দেশ, এটি নিয়ে মাথায় শতাধিক গুলি নিয়ে ঢুকছেন ওমর ফারুক। আপনাদেরকে যদি আমি একটি ছবি দেখাতে চাই যে এই ছেলেটি কিন্তু এখানে যে তার যে চিন্তা, সেটি ওমর ফারুক হারিয়েছেন 2 চোখের আলো। এরপরও তাদের যে মাথায় দেশ প্রেম নিয়ে চিন্তা, দেশ প্রেম নিয়ে দেশের ভালো করার বিষয়ে যে চিন্তা, সেটি কিন্তু এখানে বলেছে মাথায় শতাধিক গুলি তবুও ভাবনায় দেশ। এরপরেও আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। শীতের আগমনে পরিযায়ী পাখির আনাগোনা বেড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অতিথি পাখিদের বিচরণ। যখনই আমি এরকম কোনো পত্রিকায় এরকম কোনো অতিথি পাখির ছবি দেখতে পাই, তার আগে আমি ভাবনায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসে এবং আমি পরবর্তীতে দেখি যে হ্যাঁ, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছবি। আমার কাছে যে মূল পত্রিকাটি, যেটি 16 পৃষ্ঠার প্রতিদিন বের হবে, সেটি আমি আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করলাম। এইখানে আমি যে 2 জন লেখকের, যেমন মাহমুদুর রহমান সম্পাদক, তিনি তো অবশ্যই লিখবেন। এছাড়াও আমি বদরুদ্দিন ওমরের লেখা পেয়েছি। এছাড়াও এই পত্রিকায় যে অনেকে লিখেছেন সেই বিষয়ে আমরা এখন বেশি পাবো। যেমন জুলাই বিপ্লব 2024 প্রথম যে বিশেষ ক্রোড়পত্র, এইখানে যে আমি প্রথম একটি ক্রোড়পত্র হাতে নিয়েছি, সেই ক্রোড়পত্রে প্রথমেই আমরা আসিফ নজরুলের একটি লেখা দেখতে পাচ্ছি। গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এখানে তিনি, আমি একটু যে লাইনটা এখানে বড় ভাবে দেওয়া হয়েছে সেটি যদি একটু পড়া, জুলাই আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্তগুলো তাই সুচিন্তিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো একেই মেটিকুলাসলি ডিজাইন বলেছেন, কিন্তু এই আন্দোলন ছিল সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্ত। কেউ এই আন্দোলনে নামার জন্য কাউকে বাধ্য করেনি, টাকা দিয়ে ভাড়াটে বাহিনী নামায়নি বা কোনো ষড়যন্ত্র করেনি। এরপরে আমরা যদি দেখতে পাই নতুন ভোরের বাংলাদেশ, অর্থাৎ মিজানুর রহমান আজহারীর কিন্তু এখানে একটি লেখা রয়েছে। এখানে তিনি মিজানুর রহমান আজহারীর যে আবারও সে বড় লাইনগুলি আমি একটু পড়ে শোনাতে চাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আগুন জ্বালিয়েছিলেন বুয়েটের শহীদ আবরার ফাহাদ, সেই আগুন আজ দাবানল হয়ে ভস্ম করে দিচ্ছে সব বৈষম্য, জুলুম ও অবিচার। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে সৃষ্টি করেছে তারুণ্যের গণজোয়ার, তৈরি করেছে হাজারো আবু সাইদ মুগ্ধ, দ্রোহে ক্ষোভে ফেটে পড়েছেন লাখো তরুণ তরুণী। মিজানুর রহমান আজহারীর এই লেখাটি আমরা দেখেছি। এরপরে আমরা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একটি লেখা, সেখানে আমরা একটি এরপরে কি নাম শিরোনামে তিনি একটি লেখা লিখেছেন। আমরা যদি সেখানেও যে বড় লাইনে যে লেখাগুলো আছে সেটা আমরা যদি পড়ে শোনাই, একটু ঘটনাটা ঘটালো ছাত্ররা, এই তরুণরাই অতীতে বড় বড় ঘটনা ঘটিয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনের তারাই ছিল সংগঠক, এমনকি তার আগে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনেও তাদেরকে দেখা গেছে সামনের সারিতে। 69 গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে না থাকলে বিজয় সম্ভব হতো না, ছাত্রদের যে অবদানের কথা তিনি বলেছেন। এখানে আমরা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের এই লেখাটি দেখতে পেলাম। এরপরে আমরা নিচে লোটো এবং লেক ওপারের একটা
বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে বিজ্ঞাপন ছাড়া এই পত্রিকা অর্থাৎ 48 পৃষ্ঠার এই পত্রিকা কিন্তু পেশ করা আজকে কোনোভাবেই সম্ভব ছিল না। বিগ উইন্টার সেল, এটি হট ডিল, এটি একটি এখানের একটি অ্যাড কিন্তু এখানে রয়ে গেছে। এরপরে যদি আপনাদেরকে আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাই, তাহলে আমি মূলত এবার চেষ্টা করবো কারা লিখেছেন জুলাই গণঅভ্যুত্থান বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। এখানে ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী তিনি লিখেছেন, বাংলাদেশের গত 1.5 দশকে প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করেছে ফ্যাসিবাদের বিলুপ্ত প্রেতাত্মার পুনরুত্থান। এক নিষ্ঠুর ও নিকৃষ্ট ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের স্বদেশ এর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক চাহিদা তথা সামগ্রিকভাবে গণতন্ত্রের স্বাভাবিক সুস্থতা। গত 1.5 দশকে এই ধারা গণতন্ত্রের কবর রচনা করে জনগণের সব ধরনের অধিকার হরণ করেছে। অপহরণ প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে নির্বাচন চুরি, এটি তিনি লিখেছেন। এরপরে আমরা এবার চলে আসলাম দিলারা চৌধুরীর জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্ন। তিনি এখানে লিখেছেন, 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা, যার তুলনা হতে পারে একমাত্র 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সঙ্গে। মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য এক নতুন অধ্যায় সৃষ্টি করেছিল, তেমনি করে এই জুলাই গণঅভ্যুত্থানে, যা জুলাই 36 জেনারেশন জেড বা মনসুন গণঅভ্যুত্থান নামে পরিচিত, যা এদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়াও বিস্তারিত আরো তিনি লিখেছেন, আপনারা এলাকাটি পেয়ে যাবেন বিশেষ পত্রের 6 নম্বর পেজে। এরপরে আমরা আবার আরো একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, 2 পৃষ্ঠায় 2টি বিজ্ঞাপন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে আমরা একজন উপদেষ্টা, যিনি নতুন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই হবে না, এই ফরিদা আক্তার, মিস ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, তার একটি লেখা দেখতে পাচ্ছি, রাষ্ট্র পরিচালনায় নারী যখন নতুন বাংলাদেশে বৈষম্য ঠাঁই হবে না শিরোনামে তিনি লিখেছেন। এখানে আমরা কিছু লাইন যদি পড়ে শুনে, রাষ্ট্র পরিচালনায় নারী যখন স্বৈরশাসক হয়, তখন সেখানে নারী পুরুষ নির্বিশেষে সব মানুষের মর্যাদা ভুলণ্ঠিত হয়, নারীরা সেখানে আরো বেশি মর্যাদাহীন হয়ে পড়েন। নারী নেতৃত্বে থাকা ফ্যাসিস্ট ব্যবস্থার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পেয়েছি বিগত 15 বছরে কাজে এই কথা বলার কোনো সুযোগ নেই যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নারী হলে নারীর প্রতি বৈষম্য থাকবে না। খুবই দারুণ একটি লেখা তিনি এখানে লিখেছেন। গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, আরো একটি লেখা আমরা নিচে দেখতে পাচ্ছি। সাহস পেলাম কোথা থেকে, চৌধুরী সাইমা ফেরদৌস আমরা ম্যাডামকে কিন্তু এখানে এখানে ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি, এবং ম্যাডাম কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনের সময় কিভাবে, আমি যদি ভুল না হয়ে থাকি সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সে ম্যাডামের কথাই বলছি, তিনি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, তিনি সাহসটা পেলেন কোথা থেকে। এখানে আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, অন্যায় অনিয়ম মেনে নেওয়ার ক্ষমতা সবার থাকে না, স্বৈরশাসকের ছড়িয়ে দেওয়া লোভের ফাঁদে সবাই পা দেয় না, সবার লোভ থাকে না বলে দণ্ড প্রতাপশালী তন্ত্র ভুলুণ্ঠিত হয়। তাই হয়েছে বাংলাদেশে সমাজের একাংশ শুরু থেকে স্বৈরতন্ত্রের তীব্র বিরোধিতা করেছে। শুধু বিরোধী দল নয়, সমাজের সব শ্রেণী পেশা থেকে অল্প হলেও কিছু মানুষ সরবে অথবা নীরবে প্রতিবাদ জানিয়েছে। আমরা ঠিক এটি বুঝতে পেরেছি যে সকলের অংশগ্রহণ ছাড়া কিন্তু এটি সম্পূর্ণ আমাদের দেশ। অধ্যাপক শামীমা সুলতানা একটি লেখা লিখেছেন, আমি যদি এটা একটু পড়ে শোনাই, আমাদের মনে হয়েছিল আমার একটা কিছু করতে হবে যাতে সারা দেশ উদ্বুদ্ধ হয়, অন্যদিকে স্বৈরশাসকের গদিতে টান পড়ে। এই চিন্তা করে বিভাগের অফিসে এসে শেখ হাসিনার ছবিটা দেখে মনে হয়েছে এই ছবি এখানে আর মানানসই নয়, যার হাতে এই রক্তের দাগ, যিনি স্বাধীন বাংলাদেশকে এতটা রক্তাক্ত করেছেন, স্বাধীন বাংলাদেশের কথা ক্ষতবিক্ষত করেছেন, তার ছবি আর এই দেওয়ালে থাকার অধিকার নেই। সম্ভবত ম্যাডাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, তিনি সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে লেখাটা পড়ে আমি যে তিনি তারই অধ্যাপক শামীমা সুলতানা তিনি লেখাটি লিখেছেন। অত্যন্ত দৃঢ়চেতা একটি সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল সে সময় যে এইখানে তিনি এই কাজটি করেছিলেন, অর্থাৎ তার যে ছবি তিনি হটিয়ে ফেলেছেন। এটা একটা বিশাল প্রতিবাদের এটি মানুষের মনে প্রচুর পরিমাণে সাহস জুগিয়েছিল। 6 পৃষ্ঠায় বিস্তারিত দেখুন, এখানে এই লেখাটি রয়েছে। তো এরপরে গণঅভ্যুত্থানের নেপথ্যের শক্তি, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, তার একটি লেখা রয়েছে। আমরা যদি এখানে একটু দেখাই, সমন্বয়করা ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে ছাত্র ও নানা শ্রেণী পেশার মানুষের সম্মেলনে একটি সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখন একটা স্বপ্ন, আমাদের এই দেশ সবার এই অনুভূতিটা সৃষ্টি করে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। তিনি এই লেখাটি লিখেছেন। গণঅভ্যুত্থান ছাত্রীদের সংগ্রাম, অর্থাৎ নুসরাত তাবাসসুম, আমরা যাকে চিনি, 6 জন যে ডিবি হারুন যে তাদেরকে বন্দী করে রেখেছিল, সেই 6 জনের ভিতরে যে নারী সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম, তিনি লিখেছেন গণঅভ্যুত্থান ছাত্রীদের সংগ্রাম, এবং সেই এখানে যে হৃদয়
বিদারক যে চিত্রটি, এই চিত্রটি কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 তারিখে যে ছাত্রীদের উপরে আক্রমণ হয় এবং এই হৃদয় বিদারক যে চিত্র, যেটি সকলকে কাঁদিয়েছিল, সকলের মাথায় ঠিক নাড়া দিয়েছিল প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য, কিন্তু এই ছবিটা, এই আক্রমণটা কিন্তু বিশাল বড় একটি জায়গায় ছিল। এই ছবিটা এই কিন্তু মানুষকে প্রতিবাদে অংশগ্রহণ করতে করিয়েছিল, বাধ্য করেছিল। এই ছবিটা এখানে এসেছে। নুসরাত তাবাসসুম বলছেন 15 তারিখে বহিরাগতদের কাছে নিজ ক্যাম্পাসে মার খাওয়ার পর মেয়েগুলোকে মারাত্মকভাবে একজোট হয়। হলে আমরা মেয়েরা সক্রিয় থাকার জন্য হলে মশাল বানানো শুরু করলাম রাতে। এরপর 16 তারিখে আমরা শহীদ মিনার আন্দোলনে অংশগ্রহণ করি। 16 তারিখে আবু সাইদের মৃত্যুর খবর প্রচারিত হয় এবং সেদিন রাতে হলের মধ্যে স্লোগান দিই ও মশাল মিছিল করি। এছাড়া বিস্তারিত তিনি এখানে লিখেছেন। এই তো আমি এবার পেয়েছি। সাহস পেলাম কোথা থেকে, এই লেখাটি লিখেছেন অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আমি যে ম্যাডামের কথা বলছিলাম, আমি সঠিক, যে ম্যাডামেরই লেখা ছিল এটি। আমি যদি যে আরেকজন ম্যাডামের লেখার ব্যাপারে আমি যদি সেটা একটু দেখি, যে সেটি 6 পৃষ্ঠায়, নম্বর পৃষ্ঠায় বিস্তারিত দেখাচ্ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এইখানে আমার দেশ চির 24-এর গণঅভ্যুত্থান বিশেষ পত্র, এইখানে কিন্তু আমরা বেশ কিছু কবিতা দেখতে পাচ্ছি। এইখানে আব্দুল হাই শিকদার, একজন বিখ্যাত কবি, তার লেখা অবরুদ্ধ রক্তাক্ত বাংলাদেশের কবিতা আব্দুল হাই শিকদারের লেখা আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে শিকদারের লেখা, এই লেখাগুলি কিন্তু এখানে ছাপা হয়েছে। আমি এখান থেকে একটি মাত্র কবিতা আপনাদেরকে পড়ে শোনাবো। শহীদের রক্ত আর আহতদের বেদনা দিয়ে, স্বাধীনতা ও মুক্তি কবিতার নাম বলছেন, শহীদের রক্ত আর আহতদের বেদনা দিয়ে আমরা তৈরি করি আশা, সেই আশার হৃদয়ে নির্মাণ করি ভবিষ্যৎ। আমরা আমাদের জনগণের জন্য উপস্থাপন করি মেঘমুক্ত আকাশ এবং আমাদের জাতির জন্য সৃষ্টি করি স্বাধীনতা ও মুক্তি। এছাড়াও অনেকগুলি কবিতা তিনি এখানে লিখেছেন। আমরা প্রথম পত্রটি শেষ করলাম। এখানে কিন্তু প্রথম পত্রের শেষ পৃষ্ঠাতেও একটি পুরো পৃষ্ঠা জুড়ে বিশাল অ্যাড রয়েছে। আমি আপনাদেরকে আগে বলেছি 48 পৃষ্ঠার আজকের এই খবরের পত্রটি, অর্থাৎ 12 টাকায় মাত্র 48 পৃষ্ঠার যে খবরের পত্রটি, এখানে অ্যাড ছাড়া চলা সম্ভব নয়, যার কারণে কিন্তু আমরা এতগুলো অ্যাড দেখতে পাচ্ছি। আমার কাছে আরেকটি পত্র রয়েছে, অর্থাৎ 2টি পত্র কিন্তু এখানে আজকে অ্যাড হয়েছে। আমি এখান থেকে যদি একটু আপনাদেরকে জানাই, নব অভিযাত্রা নামে যে একটি পেজ এখানে বিশেষ পত্রের প্রথমে দেওয়া হয়েছে, তার নিচেও আবার একটি অ্যাড রয়েছে। এখানে আমি আপনাদেরকে শফিক রেহমান একটি লেখা লিখেছেন। এখানে কাছের মানুষ দূরের মানুষ, এখানে শফিক রহমানের লেখাটার প্রথম অংশ যদি আমি একটু আপনাদের শোনাতে চাই। তিনি বলছেন, যেহেতু আমি মৃত্যুদণ্ডের বিরোধী, সেহেতু আমি বারবার প্রকাশ্যে বলেছি খুনি হাসিনার মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, তাকে বেঁচে থাকতে দিতে হবে, তবে তার একটি শাস্তি হতে হবে। গুমুত মেশানো সোয়ারেজের পানির সঙ্গে খাবার পানি মিশিয়ে খেতে দেওয়া, ধারণা করি দুর্গন্ধে সে পানি তিনি খাবে না, তখন তাকে বিশুদ্ধ পানি দেওয়া যেতে পারে, কিন্তু তিনি হয়তো বুঝবেন বহুবন্দী কেন জেলের পানি বা খাবার খেতে ভীত থাকেন। তিনি এই লেখাটি লিখেছেন। এছাড়াও কাছের মানুষ, এইখানে আমরা তার লেখাটি পুরো পৃষ্ঠা জুড়ে সম্ভবত পাবো। এছাড়া এরপরে আরো একটি অ্যাড রয়েছে, আমরা পরের পৃষ্ঠায় যদি চলে যাই, এখানে ফরহাদ মজহারের কিন্তু একটি লেখা রয়েছে, আমাদের অভিনন্দন, আমাদের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা হচ্ছে জনগণ একটি সফল অভ্যুত্থান করার পরও একে বিজয়ী গণ অভ্যুত্থান রূপ দিতে পারেননি। আমরা একটি শিথিল উপদেষ্টা সরকার গঠন করেছি। গণ অভ্যুত্থান ও বিজয়ী গণ অভ্যুত্থানের সাধারণত বাস্তব পার্থক্য বিশাল। গণ আন্দোলন ও গণসংগ্রামের মধ্য দিয়ে গণশক্তির পরিবর্তন ঘটে। ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই শক্তিশালী গণশক্তি হিসেবে হাজির ও মূর্তবান হয়ে উঠেছিল। এছাড়াও এটি একটি বড় লেখা রয়েছে এখানে। অসংখ্য প্রচার মাধ্যমের ভিড়ে একটি গণমাধ্যম, শায়েখ আহমদুল্লাহ লেখা। 2013 সালে বাংলাদেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে যখন একপক্ষীয় এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করেছে, তখন আমার দেশ গণমানুষের মনের কথা বলেছে। অসংখ্য প্রচার মাধ্যমের মধ্যে আমার দেশ ছিল উজ্জ্বল ব্যতিক্রম, যে সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠতে পেরেছিল। অন্যায়ের কাছে নতমস্তক না হয়ে বুক চিতিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধের পক্ষে আমার দেশের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এটি এখানে তিনি একটি বড় লেখা লিখেছেন। এরপরের পৃষ্ঠা আবারও আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এরপরের পৃষ্ঠায়
ঠিক কামাল আহমেদ গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা দুটোই চাই এখানে লিখেছেন। আমি আবারও আপনাদেরকে এটি পড়ে শোনাবো। এই কথা মানতেই হয় যে গণমাধ্যমের জগৎটা আমাদের সমাজের মধ্যে একটা স্বতন্ত্র কোনো দ্বীপ নয়, এবং সমাজের অন্যান্য অংশে যেসব আচার সংস্কৃতি তার চালু আছে তার থেকে আলাদা কিছু হওয়া এককভাবে প্রায় অসম্ভব। পতিত আওয়ামী লীগ তার দীর্ঘ 15 বছর শাসনকালে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে রাষ্ট্র কাঠামোর সর্বস্তরে ও প্রতিষ্ঠানে দলীয়করণের যে পদ্ধতিগত ব্যবস্থা চালু করেছিল তাদের দু ধরনের সহযোগী দেওয়া গেছে। এর বিস্তারিত তিনি লিখেছেন। মধ্যপন্থায় সেরা পথ। শওকত মাহমুদ লিখেছেন, শুধু নীতি নয়, সাংবাদিকতায় মুনশিয়ানা থাকতে হবে। সাংবাদিকতার প্রণালী দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে রুখতে হবে। একটা পক্ষ বৃথা ফিতনা ফাসাদ ছড়ানোর চক্রান্ত করছে। আমার দেশ ও সম্পাদক মাহমুদুর রহমানের মধ্যম পদ্মার ঐতিহ্য নবরূপে আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে নেবে বলে আমার বিশ্বাস। এটি সম্ভবত পত্রটি আমার দেশ পত্রিকার যে আমার দেশ পত্রিকাকে নিয়ে লেখা। এখানে মারুফ কামাল খান তিনি লিখেছেন, সাহসের ঘণ্টাধ্বনি। মুক্তির উষালগ্নে আমার দেশ যখন নতুন করে পাঠকের হাতে পৌঁছেছে তখন চারিদিকে কুয়াশাচ্ছন্ন ভোর, এখন প্রখর সূর্যালোকে বাধ্য হয়েছিলাম। আমি আপনাদেরকে শোনাতে চাই। উঠে নিলে কাজে কান্ডারিকে হুঁশিয়ার পথ করে নিতে হবে। অসংখ্য শহীদের শোণিত শক্তি এই বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনো রূপে রঙের দুর্বিনীত ফ্যাসিবাদের পুনরুদ্ধার না ঘটে তার জন্য আমাদের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে তিনি লিখেছেন। আমার দেশ ব্লগার হত্যার মাস্টার মাইন্ড, এরকম একটা শিরোনামে পিনাকি ভট্টাচার্য লিখেছেন। হাইকোর্টের রুলের পর ব্লগগুলো বন্ধ করার জন্য সরকার থেকে বিআরটিসিকে নির্দেশ দেওয়া হয়। সরকারের নির্দেশ পাওয়ার পর বিআরটিসি যেগুলো বন্ধ করে দেয়। সেই সময় হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 48টি ব্লগারের প্রোফাইল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটকে চিহ্নিত করেছিল। এরপর সেই ব্লগগুলো কারা চালায় তাদের নাম, ধাম, ছবি, ঠিকানা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগ্রহ করে। এছাড়া বিস্তারিত তিনি লিখেছেন। এখানে লঙ্কা বাংলা ফাইন্যান্স, এখানে একটি আবারও আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এরপরে আপনাদেরকে যদি আমি আবারও একটি অ্যাড কিন্তু এখানে রয়েছে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের অন্যতম ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটির ভিতরে এবং পরিচিত ইউনিভার্সিটি। ক্যাম্পাসটা অনেক সুন্দর। আমি কথাগুলো বললাম মন থেকে, ভালো লাগলো তাই। আমাকে একটি টাকাও তারা দেয়নি, আর আমি অত বড় মানুষ না যে আমাকে টাকা দিয়ে তারা অ্যাড করাবে। আমার ভালো লাগাচ্ছে, যার কারণে ডেভেলপ ইউনিভার্সিটির ব্যাপারে আমি বললাম। 24-এর গণঅভ্যুত্থান ও আমার দেশ, ডক্টর মামুন আহমেদ লিখেছেন। এখানে তিনি লিখেছেন, দৈনিক আমার দেশ স্বৈরাচারী হাসিনা শাহিদ রোশনাল্য পড়েছিল, কারণ পত্রিকাটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লিপ্ত, গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বলতো। খুবই আনন্দের কথা, স্বৈরশাসকের পতন পরবর্তী মুক্তি স্বাধীন বাংলাদেশে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে আমার দেশ। আশা করতে পারি বরাবরের মতো বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার আলোকবর্তিকা হয়ে থাকবে পত্রিকাটি। লিখেছেন। পাশে আমরা আবার একটা অ্যাড দেখতে পাচ্ছি, বিল্ডিং কোড, আবারও পাশে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। এটা সরকারের পক্ষ থেকে তারা দৈনিক আমার দেশ নতুন অভিযাত্রা সফল হোক লিখেছেন। আধিপত্যবাদী বিরোধী কণ্ঠস্বর, অর্থাৎ আমার দেশ বিশ্ব নব অভিযাত্রা যে ক্রোড়পত্রটি রয়েছে, এই ক্রোড়পত্রটি আমার শেষ হয়ে যাবে। একটি আর দুইটি মাত্র প্যারা পড়ার পরে আমি আপনাদেরকে শেষ করবো ইনশাআল্লাহ। আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর প্রফেসর ডক্টর এম এ রশিদ, তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের খবর নিয়ে আমার দেশ এর সাহসী সাংবাদিকতা মাহমুদুর রহমানের সম্পাদনায় একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। পত্রিকাটি এমন অনেক সংবেদনশীল বিষয় প্রকাশ করেছে যা অনেক গণমাধ্যমে উপেক্ষা করতে বা প্রকাশ করতে সাহস পেত না। আমার দেশ পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচার গ্রেপ্তার ও শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানোর মতো ঘটনা প্রতিনিয়ত প্রকাশ করত। খুবই দারুণ একটি বিষয় আমরা জানতে পেরেছি যে সে সময় যে অন্যায় বিচার হতো সে বিষয়গুলো কিন্তু আমার দেশ প্রকাশ করত। এগুলো কিন্তু চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল সাবেক হাসিনা সরকারের। এরপরে আমি শেষ যে পড়াটি পড়বো, আমার দেশের প্রতি ভালোবাসা ও প্রত্যাশা, ডক্টর ফারুক আমিনের লেখা। বেশিরভাগ পত্রিকার অন্যায় সক্রিয় সহযোগী শক্তি হিসেবে মাঠে অবতীর্ণ হয়েছে, যার দীর্ঘমেয়াদী চর্চা আমরা দেখেছি। সদ্যপতিত স্বৈরাচারের দীর্ঘ 15.5 বছরের শাসনকালে পুরোটা জুড়ে আরো আগ বাড়িয়ে এও বলা যায় মুক্তিযুদ্ধের চেতনায় নামে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি বাস্তবায়ন করা ফ্যাসিবাদী গণহত্যাকারী ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘনকারী শক্তিকে লালন করে পরিচর্যা করে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের সংবাদপত্র এবং গণমাধ্যমগুলো। সংবাদপত্রের যে মান, অর্থাৎ আমরা দেখেছি বাধ্য হয়ে ইচ্ছায় লোভে পড়ে যে
সংবাদপত্রগুলি হাসিনা সরকারের পা চেটেছে, গোলামি করেছে, সেই বিষয়টি তিনি, সেই রকম একটি বিষয় তিনি কিন্তু এখানে তুলে এনেছেন। অর্থাৎ যে সংবাদপত্রগুলি যা হাসিনা সরকার স্বৈরশাসক হতে সাহায্য সহযোগিতা করেছে, দেশের সকল মাধ্যম কিন্তু হাসিনা সরকার স্বৈরশাসক হতে সহযোগিতা করেছে, আমরা দেখেছি। তো সংবাদপত্র তার একটি অন্যতম ছিল, সেই জায়গাতেই তিনি তুলেছেন। এবং আমার কাছে এই যে দুটি ক্রোড়পত্র এবং যে আমার দেশ পত্রিকার যে প্রথম যে 16টি পৃষ্ঠা আমরা এখানে দেখেছি, সেটি আমার কাছে আমি প্রথম সংগ্রহ করে রেখেছি এবং আমি আশা করছি যে এই পত্রিকাটি আমি এটি সংগ্রহ রাখবো। কারণ হলো আমার দেশ পত্রিকা যে অনেকদিন পর বের হলো এবং প্রথম যে কি প্রকাশ, অনেক দীর্ঘদিন পর যে প্রথম প্রকাশ, এটি সংগ্রহ রাখার মতো একটি বিষয় এবং এই পত্রিকাটি আমি সংগ্রহ রাখার চেষ্টা করবো এবং দর্শক নিয়মিত এই পত্রিকাটি চলতে থাকবে। তবে বিশেষ পত্র তো আমরা প্রতিদিন পাবো না, এটি সম্ভাবনা তৈরি করা, কারণ হলো 12 টাকায় 48 পৃষ্ঠা দেওয়া কোনো সম্ভব না। তবে আমরা নিয়মিত আমার দেশ পত্রিকা পাবো এবং এটি 16 পৃষ্ঠা, এর মধ্যে এর দাম নির্ধারণ করা হয়েছে 12 টাকা। আমরা নিয়মিত বস্তুনিষ্ঠ অনুসন্ধানী কাউ চোখে চোখ রেখে কথা বলবে আমার দেশ পত্রিকা এবং জনগণের জন্য কাজ করবে। কোনো বিশেষ গোত্রের জন্য, কোনো বিশেষ দলের জন্য কাজ করবে না আমার দেশ পত্রিকা। জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সত্যের জন্য আমার দেশ পত্রিকা জান দিয়ে কাজ করবে এবং জনগণের মনে জায়গা করে নেবে, জনগণের ভালোর জন্য কাজ করবে, দেশের ভালোর জন্য কাজ করবে, সর্বোপরি পৃথিবীর ভালোর জন্য কাজ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি ইসলাম আব্দুল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সামনে আবার কথা হবে কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।